এই হলো R7 নেটওয়ার্ক। আর আপনারা দেখছেন R7 বাংলা, বাংলার কথা বাঙালির মুখে। তৃণমূল কংগ্রেসের এই ইস্তাহার তার ঘোষণা প্রমাণ করে দিল কেন রাজ্যে ডাবল ইঞ্জিন সরকারের প্রয়োজন আছে, কেন কেন্দ্র রাজ্য সংঘাত শেষ করবার প্রয়োজন আছে, কেন প্রতিনিয়ত বৈমাতৃসুলভ আচরণের কথা বলার প্রয়োজন আছে। আমরা এতে দেখছি ঘোষণা যা হয়েছে সবকটাই তবে শ্রী জুবেদা বিবি জানালেন, এক সপ্তাহ আগে ফোন হয়েছিল, ওখানে নাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে বচসা বাঁধে শ্রমিকদের সাথে। তারপরে আর কোনো হদিশ মেলেনি স্বামীর। তবে সোমবার বিকেলে খড়গপুর থেকে বার্তা আসে মাহমুদ আলীর মৃতদেহ পড়ে রয়েছে ট্রেনে। শ্রী জুবেদা সহ পরিবারের লোকজন অভিযোগ ছুড়েছেন ঠিকাদার অর্জুন সিংহের দিকে। ঠিকাদার অর্জুন সিংহের বাড়ি মতিহার কলকাতা রেল পঞ্চায়েতে উদ্ধার করে ময়নাতদন্তে বলে সূত্র মারফত জানা গেছে। মারা গেল তা ময়নাতদন্তের রিপোর্টই টাকা চাওয়াতে ঠিকাদার মারধর করে এবং প্রাণ বাঁচাতে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন মাহমুদ। হয়তো মারধরে আহত হয়ে রহস্যজনকভাবে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ করেছেন পরিবার। চাঁচল থানায় পুরো ঘটনার লিখিত অভিযোগ জানিয়েছেন স্ত্রী জুবেদা বিবি। ওএনজিসির গ্যাস প্ল্যান্ট তা নিয়ে এই সরকারের বিভিন্ন উদ্দীপনা, কেন্দ্রীয় সরকারের প্রজেক্ট, সরকার কর্মসংস্থানের লক্ষ্যে নির্দিষ্ট কোনো দিশা দিতে পারেনি। তাদের এই ম্যানিফেস্টোর ঘোষণার মধ্যে দিয়ে কর্মসংস্থান বাড়ানোর কোনো সুনির্দিষ্ট প্রকল্প নেই। যারা শ্রম দিবস তৈরির কথা বলছেন, 100 দিনের কাজে সারা দেশের 1 নম্বর, এটা কিসের ইঙ্গিতবাহী? 100 দিনের কাজে পশ্চিমবঙ্গ 1 নম্বর অবস্থানে আছে। এটাই প্রমাণ করে যে এখানে কর্মসংস্থানের অন্য কোনো সুযোগ নেই। সেলফ এমপ্লয়মেন্টের যে কথা বারবার বিভিন্ন সরকার বলে চলেছেন, তার খুব একটা বড় তাগিদ এ রাজ্যে নেই। মানে সেই অবস্থা তৈরি করতে এই রাজ্য সরকার বা তৃণমূল কংগ্রেস সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। আমরা বারবার বলেছি, কারণ ঘরে রয়েছে স্ত্রী সহ নাবালক এক কন্যা ও পুত্র সন্তান, বৃদ্ধ বাবা মা। গৃহকর্তা ফিরবে না, তবু এই অসহায় পরিবারটি ক্ষতিপূরণ পেলে হয়তো মৃদু স্বস্তি মিলবে বলে তাদের ব্যবস্থা নেই। এই সরকার সম্পূর্ণভাবেই একটা ঘোষণা সর্বস্ব সরকার ছিল এবং আজকে শেষ বেলায় তারা যে ম্যানিফেস্টো প্রকাশ করেছেন মানুষের সামনে, যে কর্মসংস্থানের কথা আজকে তারা তুলে ধরবার চেষ্টা করছেন, যে এমএসএমই লক্ষ লক্ষ এমএসএমই তৈরির কথা বলছেন, এর ভিত্তি কি? এ রাজ্যে শিল্পায়ন কিভাবে হবে? ওয়েস্ট বেঙ্গলকে কিভাবে ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট বানানো যাবে? এ রাজ্যে সরকারের জমি নীতি কি হবে? সে নিয়ে কোনো স্পষ্ট দিশা তাদের আজকের ঘোষণাপত্র পশ্চিমবঙ্গের মানুষের সামনে তুলে ধরতে পারেনি। এই সরকার গত 10 বছরে এ রাজ্যে কোনো বড় শিল্প আনতে পারেনি। এ রাজ্য থেকে পুঁজিপতিরা ভিন্ন রাজ্যে তাদের নিজেদের পুঁজি সরিয়ে নিয়ে গেছেন। যারা মুখ্যমন্ত্রীর সঙ্গে মঞ্চ শেয়ার করেছেন, দাঁড়িয়ে বলেছেন এত ভালো শিল্প বান্ধব পরিস্থিতি আর কোনো দিন কোনো সরকার পশ্চিমবঙ্গে আনেনি, তারা সেখানে বক্তৃতা করবার পরে আজকে তাদের বিনিয়োগটা পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে অন্য কোনো রাজ্যে নিয়ে চলে গেছেন। এই ফ্লাইট অফ ক্যাপিটালকে রোধ করতে অতীতে যেমন বামফ্রন্ট সরকার ব্যর্থ হয়েছিল, সেই ধারাবাহিকতা বজায় রেখে আজকে বর্তমানের যে সরকার আছে তারাও এই ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে পারেননি। সরকারের ঘোষণাপত্র কিংবা সরকারের অবস্থান, তৃণমূল সরকারের, তৃণমূল পার্টির ঘোষণাপত্র এবং সরকারের অতীতের বিভিন্ন ঘোষণায় রাজ্যে কত বিনিয়োগ এসেছে, সরাসরি কত স্থায়ী চাকরি তারা তৈরি করতে পেরেছেন, এই ঘোষণা মানুষের সামনে তারা করতে পারেননি। সরকারি শূন্য পদে তারা নিয়োগকে সম্পূর্ণ করতে পারেননি। প্রতি বছরে একটা করে টেট নিতে পারেননি। 10 বছরে 2টো টেট, সেটাও সম্পূর্ণভাবে নির্ভুল নয়। সরকারের নিয়োগের বিভিন্ন পদ্ধতি আদালতের জালে জড়িয়ে পড়েছে। আজকে এই অবস্থায় দাঁড়িয়ে যখন আবার বেলা শেষে তৃণমূলের ঘোষণা হলো, এটাই বোঝা যাচ্ছে এই সরকার মানে একটা ডোল গিভিং পলিটিক্সের মধ্যে দিয়ে এই সরকার আগামী দিনে দেশবাসীকে নিয়ে যেতে চাইছে। আমাদের প্রশ্ন, পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রশ্ন শুধু নয়, আমাদের আবেদন যে আগামী প্রজন্ম কি করবে? আগামী প্রজন্ম কি ওই 2 টাকা কেজির পোকা ধরা চাল খাবে, না
তারা নিজেদের কর্মসংস্থান পেয়ে, স্থায়ী চাকরি পেয়ে একটা মর্যাদা সম্পন্ন জীবন যাপন করবে, মিনিকিট চাল কিনে খাবে। এটা কোন দিকে পশ্চিমবঙ্গকে নিয়ে যাচ্ছেন? আজকে দিনের পর দিন যারা কেন্দ্রীয় প্রকল্পগুলোর নাম পরিবর্তন করেছেন, কেন্দ্র রাজ্য সংঘাত করতে গিয়ে, ইগো স্যাটিসফাই করতে গিয়ে, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে, বিভাজনের রাজনীতি পশ্চিমবঙ্গে টিকিয়ে রাখতে গিয়ে যারা দিনের পর দিন বহু কেন্দ্রীয় প্রকল্পকে বাস্তবায়িত করেননি, আজকে এই বাজেট, আজকে এই ঘোষণার মধ্যে দিয়েও তারা মানুষের সামনে নতুন কিছু নিয়ে আসতে পারলেন না। আমরা অতীতে আরেকটা ঘোষণা শুনেছিলাম ভোট অ্যান্ড অ্যাকাউন্টের দিনে, কার্যত যে ভাষণ রেখেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী, শেষ ভাষণ তার বিধানসভায়, আজকের যে ইস্তাহার তিনি ঘোষণা করলেন, সেই ইস্তাহারে কার্যত কোনো দিশা নেই। সেই অতীতের কেন্দ্রীয় প্রকল্পগুলোকেই তিনি মানুষের সামনে তুলে আনতে চাইলেন ভিন্ন নামে। আমাদের বক্তব্য অত্যন্ত পরিষ্কার, আমরা পশ্চিমবঙ্গের SEZ নিয়ে সরকারের যে নীতি, যে অবস্থান, সেটার পরিবর্তন চাই। আমরা পশ্চিমবঙ্গকে একটি শিল্পবান্ধব রাজ্য বানাতে চাই। আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন বন্ধা জমি যে সমস্ত জায়গায় পিছিয়ে আছে, সেই সমস্ত জায়গায় আরবান ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সেখানে আমরা নতুন শিল্প চাই। আমরা সিঙ্গুরে শিল্প ফেরাতে চাই। আমরা হাওড়ার বেলিলিয়াস রোড কিংবা বেনারস রোড MSMEর জন্য যে একসময় শেফিল্ড অফ ইন্ডিয়া নামে পরিচিত ছিল, আমরা তাদের সেই জায়গায় ফিরিয়ে আনতে চাই। যারা বিভিন্ন সময়ে সরকারি পদগুলোকে, স্থায়ী পদগুলোকে বিলোপ করে দিয়ে সেখানে কন্ট্রাকচুয়াল সার্ভিস ইন্ট্রোডিউস করেছেন, আমরা চাই যে আজকে যারা কন্ট্রাকচুয়াল সার্ভিসে আছেন, যাদের এ পর্যন্ত নিয়োগ হয়ে গেছে, সে সিভিক ভলেন্টিয়ার্স হোক আর অন্য কোনো চাকরি হোক, তারাও যাতে একটা ডিগনিফাইড লাইফ লিড করতে পারে। কারণ যে টাকা সরাসরি তারা পান, সেই টাকায় আর যাই হোক শহরে থেকে বা গঞ্জে থেকে খুব সাধারণভাবে একটা পরিবারকে প্রতিপালন করা যায় না। তাই তারাও যাতে ভালোভাবে বেঁচে থাকতে পারেন, কন্ট্রাকচুয়াল সার্ভিসে যারা আছেন তাদেরও যেন কর্মচ্যুতি না হয়, আইন জটিলতাকে একটু দূরে সরিয়ে রেখে বা আইনি জটিলতাকে শেষ করে তাদেরও যাতে একটা ডিগনিফাইড লাইফ তারা লিড করতে পারেন, আমরা আগামী দিনের নতুন সরকারে সেই ব্যবস্থা করব। আর আজকে প্রমাণ করে দিলেন যে কোটি কোটি টাকার বিনিময়ে যিনি গৃহশিক্ষক এসেছেন, তার মস্তিষ্কেও নতুন কোনো প্রজেক্ট এলো না। আজকে তিনি যা তৈরি করলেন, যেসব প্রজেক্টের ঘোষণা করলেন, সেগুলো সবই ওই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ঘোষিত প্রজেক্ট। আমরা চাই পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার এই কারণেই প্রয়োজন যে সংঘাতের দিন শেষ। আজকের বর্তমান প্রজন্ম, আধুনিক প্রজন্ম, শিক্ষিত তরুণ তরুণীরা, তারা এ রাজ্যে কর্মসংস্থানের সুযোগ চায়, তারা সেলফ এমপ্লয়েড হতে চায়, তারা স্থায়ী চাকরি চায়। কিন্তু এই ঘোষণাপত্রে স্থায়ী চাকরির ক্ষেত্রে সরকারের অবস্থান কি তা স্পষ্ট করতে পারেনি। রাজ্যে যদি বড় শিল্প না আসে, রাজ্যে যদি বড় বিনিয়োগ না আসে, রাজ্যে যদি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট না আসে, রাজ্যে যদি SEZ না আসে, রাজ্যে যদি অনুসারী শিল্প তৈরি না হয়, পশ্চিমবঙ্গে স্থায়ী চাকরির সুযোগ কিংবা জীবনমানের কোনো উন্নতি করা সম্ভব নয়। শুধুমাত্র ডোল দিয়ে, শুধুমাত্র অনুদান দিয়ে, শুধুমাত্র 2 টাকা কেজি চাল দিয়ে একটা সমাজকে কোনোদিন সঙ্ঘবদ্ধ করা যায় না। একটা সম্পূর্ণ রাজ্যের আর্থসামাজিক ব্যবস্থার কোনো পরিবর্তন করে নেওয়া যায় না। আজকে বিভিন্ন চাকরির ক্ষেত্রে চূড়ান্ত অসহযোগিতা, মানে অস্থিরতা তৈরি হয়েছে। আমাদের রাজ্যের IT সেক্টরে যারা আছেন, এখানকার গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়াররা, তাদের মধ্যে 70% ভিন্ন রাজ্যে চলে যাচ্ছেন। আমাদের এখানে ইঞ্জিনিয়ারিং কলেজের সরকারি এবং বেসরকারি আসন মিলিয়ে যার সংখ্যা প্রায় 43,000-এর কিছু বেশি, আজকে শেষ শিক্ষাবর্ষে সেখানে 11,000-এর বেশি আজকে ভর্তি হয়েছে। কোর ইউনিট, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, সিভিলে আজকে 50% ছাত্র ভর্তি হচ্ছে, কারণ সরাসরি এই ইউনিটে যোগাযোগ থাকে, এই ফ্যাকাল্টির যোগাযোগ থাকে বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে সরাসরি। আজকে সেখানে যেহেতু ইন্ডাস্ট্রি নেই, পশ্চিমবঙ্গে একটা চরম শিল্প বান্ধত্ব তৈরি হয়েছে। তার কারণে এই ইন্ডাস্ট্রিয়াল স্ট্যাগনেশনের কারণে আজকে কেউ এই চাকরিতে বা এই স্ট্রিমে পড়াশুনো করবার সাহস দেখাচ্ছেন না বা রিস্ক নিচ্ছেন না। এই পরিস্থিতিতে আমরা চাই যে রাজ্যে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে সমন্বয় হোক, সংঘর্ষ বন্ধ হোক,
কেন্দ্র রাজ্য ঐক্যবদ্ধভাবে একই দল দ্বারা পরিচালিত যদি সরকার হয়, তবে এই প্রশ্ন অনেকের মনেই আছে যে তৃণমূল কংগ্রেসের মতো কি আমরা একই শব্দবলী ব্যবহার করছি, যে রাজ্যে এবং পঞ্চায়েতে যদি একই সরকার থাকে তাহলে উন্নয়ন ত্বরান্বিত হবে। অনেক মানুষ কেরলের উদাহরণ নিয়ে আসছেন যে কেরলের রাজ্য সরকার এবং কেন্দ্র হোক, তারা সমন্বয়ের মধ্যে রাজ্যে উন্নয়ন দেখতে চান। আজকে আমরা যদি এলে অন্তত প্রতি বছরে একটা করে টেট হবে এবং এই ঘোষণার মধ্যে দিয়ে পশ্চিমবঙ্গের যে চলমান পরিস্থিতি তার খুব একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। ছাত্রছাত্রীরা চান প্রতি বছরের টেট, বর্তমান তরুণ প্রজন্ম চায় স্থায়ী চাকরি, বিনা কাটমানিতে বিনা উৎকোচ দিয়ে চাকরি। তাই সরকারের একটা নির্দিষ্ট শিল্পনীতির প্রয়োজন আছে। সরকারের নির্দিষ্ট কোনো রোডম্যাপ নেই, সরকারের কোনো জমি নীতি নেই, কোথায় বিনিয়োগ হবে শিল্পবান্ধব পরিস্থিতির স্লোগান দিয়ে শুধুমাত্র কোনো পশ্চিমবঙ্গে শিল্প আনা যায়নি। সরকার কি বিনিয়োগ এসেছে সে সম্পর্কে একটি কথা উচ্চারণ করছেন না সরকার। আমরা বলছি, বহু জায়গায় প্রচার করা চলছে বারবার, যে বিজেপি এলে এই সবুজ সাথী বন্ধ হয়ে যাবে, আমরা সাইকেল দিয়েছি, বিজেপি এলে সাইকেল দেবে না। আমরা বেকারদের জন্য ব্যবস্থা করেছি, কি ব্যবস্থা করেছেন বেকারদের জন্য? আজকে যুবশ্রী প্রকল্পে লক্ষ বেকার মাসিক ১,৫০০ টাকা করে পায়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কার্ড এবং ক্যাবিনেট ওজন দরে বিক্রি করে গিয়ে স্টেট ট্রেজারিতে টাকা জমা হয়েছে, কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের মধ্যে দিয়ে, ওই অ্যাপের মধ্যে দিয়ে যত নাম নথিভুক্ত হয়েছে প্রত্যেকে কিন্তু যুবশ্রীর টাকা পাচ্ছেন না। এমনকি বিধবা ভাতার টাকা পেতে গেলেও কোন অবস্থার সম্মুখীন হতে হচ্ছে প্রান্তিক মানুষকে। আজকে জঙ্গলমহলে দাঁড়িয়ে যারা বক্তৃতা করছেন সেখানকার মানুষকে আজকে তাদের চিন্তা করতে হবে। কোনো সামাজিক প্রকল্প বিজেপির সময় বন্ধ হবে না। তবে এটা নিশ্চিত করতে পারি, এখন যারা সাইকেল পাচ্ছেন সবুজ সাথীতে, সাইকেলটি ভ্যান রিক্সায় চাপিয়ে বাড়ি পর্যন্ত নিয়ে আসতে হচ্ছে। ৩০০ টাকা খরচা না করলে সেই সাইকেল চালানো যাচ্ছে না। বিজেপির সরকারের আমলে সাইকেল পাবে এবং সেই সাইকেল যেখান থেকে ছাত্রীরা নেবে সেখান থেকে সে নিজে চালিয়ে বাড়ি পর্যন্ত আসতে পারবে। এটুকু অন্তত আমরা মানুষের সামনে এনশিওর করছি। আজকে যে প্রকল্পগুলো মুখ্যমন্ত্রী বিভিন্ন যার উপরে তিনি ফোকাস করেছেন, আমাদের বিদায়ী সরকার তাদের নির্বাচনী ইস্তাহারে, দলীয় ইস্তাহারে যা প্রকাশ করলেন, এই প্রকল্পগুলোকে যদি প্রকৃতই বাস্তবায়িত করতে হয়, 2022-এর মধ্যে যদি প্রত্যেক মানুষের মাথার ওপরে পাকা বাড়ির ছাদ তৈরি করতে হয়, যদি পশ্চিমবঙ্গে এই প্রকল্পকে সর্বাত্মক করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের মাধ্যমে সেটা করা সম্ভব নয়। শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের সঙ্গে সংঘাতে গিয়ে এই প্রকল্পকে বাস্তবায়িত করা যাবে না। এই প্রকল্প বাস্তবায়িত করতে হলে এখানে নতুন সরকার চাই। প্রকৃত মানুষের প্রয়োজন যাদের আছে তাদের কাছ থেকে উৎকোচ নিয়ে, তাদের কাছ থেকে কাটমানি নিয়ে যেভাবে এই বাড়িগুলো তৈরি হচ্ছে বিভিন্ন জায়গায়, আজকে এই অবস্থার অবসান আমরা করতে চাই। আমরা আবার বলছি যে এই সরকার শুধুমাত্র কেন্দ্র বিরোধিতার নামে, শুধুমাত্র ঘোষণা নামে, শুধুমাত্র ডোল গিভিং পলিটিক্স করে আজকে পশ্চিমবঙ্গকে একটা ঋণের জালে ফাঁদে আজকে ফেলে চলে যাচ্ছেন। যেদিন অর্থমন্ত্রী এসেছিলেন তার প্রথম ভাষণে তিনি বলেছিলেন, ডক্টর অমিত মিত্র, ইউ হ্যাভ এন্টার্ড ইন্টু আ ভিসিয়াস সার্কেল। আমরা একটা পাপ চক্রের মধ্যে ঢুকে পড়েছি। সিপিআইএমের করা পাপের প্রায়শ্চিত্ত আমাদের করতে হচ্ছে। এই কথা বলতে বলতে 1,94,000 কোটি থেকে প্রায় 5 লক্ষ কোটি টাকায় আমাদের রাজ্যের ঋণ পৌঁছে গেছে। এই অবস্থার অবসান চাই, ডাবল ইঞ্জিন সরকার চাই। যদি তাদের ঘোষণাপত্রকেও যদি বাস্তবায়িত করতে হয় তাহলে কেন্দ্রের সহযোগিতা চাই। এই তাদের ঘোষণাপত্রকে, তৃণমূল কংগ্রেসের ঘোষণাপত্রকে, ইস্তাহারকে যদি হুবহু পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করতে হয় তাহলে সেটা তৃণমূল কংগ্রেসের দ্বারা সম্ভব নয়। কেন্দ্রের সহযোগিতার প্রয়োজন আছে। কেন্দ্রের সঙ্গে সংঘাত বন্ধ করে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় সরকারের দল আর একই দল করে তাদের এই ইস্তাহারকে বাস্তবায়িত করতে হবে। এছাড়া এই মুহূর্তে পশ্চিমবঙ্গে অন্য কোনো পথ খোলা নেই। ধন্যবাদ।
এই গভর্নমেন্ট আর কত কত জায়গায় গ্যারান্টার হবে? এ ধরনের ঘোষণার কোনো মূল্য নেই। ভোটের আগে এগুলো হচ্ছে নির্বাচনী বক্তৃতা, এর কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই। তৃণমূল কংগ্রেস জানে তারা ক্ষমতায় ফিরবে না, সেই জন্য এই ঘোষণাগুলো করছেন। যেটা করবে ক্ষমতায় এসে বিজেপি করবে। কিভাবে বেকারত্ব, তার পদ্ধতি কি? কিভাবে বেকারত্ব হ্রাস করা হবে? 100 দিনের কাজ দিয়ে দেওয়া মানে বেকারত্ব হ্রাস? কাউকে ডোল দিয়ে দিলাম, 1,500 টাকা মাসে দিয়ে দিলাম, তাতে কি বেকারত্ব কমবে? সরকারি শূন্য পদে মানে 5 লক্ষ পদকে বিনষ্ট করা হয়েছে। উৎকোচের মাধ্যমে, দলতন্ত্রকে চূড়ান্ত প্রতিষ্ঠার মাধ্যমে কিছু কন্ট্রাকচুয়াল সার্ভিস দেওয়া হয়েছে। তারাও বিভিন্ন মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছেন, যারা তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে একসময় চাকরি পেয়েছেন। তারা আমাদের কাছে আসছেন, বিভিন্ন উকিলের দরবারে যাচ্ছেন যে টাকা তারা পাচ্ছেন তাদের সংসার প্রতিপালন করা সম্ভব নয়। আমরা তো সেটাই বলছি, যাদের নিয়েছেন তাদের জন্য একটা সুষম নীতি প্রণয়ন করে তারা যাদের ডিগনিফাইড একটা লাইফ লিড করতে পারে, ভদ্রভাবে বেঁচে থাকতে পারে সমাজের মধ্যে, সেই ব্যবস্থাটা আমরা করব। কিন্তু কর্মসংস্থানের কোনো দিশাই ঘোষণাপত্রে নেই। কোনো নতুন বড় শিল্পের সম্ভাবনার কথা এখানে নেই। এখানে যা শিল্প আসছে কার্যত এই সরকারের আমলে সেগুলো অন্যত্র চলে গেছে। একটা বন্ধ কারখানার দরজার তালা খুলতে পারেনি। সিপিআইএমের বিরুদ্ধে অভিযোগ ছিল যে কারখানার জমি প্রমোটারদের বিক্রি করে দেওয়া হচ্ছে। কলকাতা, উত্তর 24 পরগনা, হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে পুরনো যত শিল্প ছিল, বড় ফ্যাক্টরি ছিল, যেগুলো দরজায় তালা লেগেছে, আজকে গেলে সেগুলো দেখতে পাবেন অধিকাংশটি হাই রাইজ বিল্ডিং হচ্ছে। বড় বড় ল্যান্ড মানে শার্কদের হাতে, জমি হাঙরদের হাতে সেই জমিগুলো চলে গেছে। একাধিক তৃণমূল কংগ্রেস এখন জাতপাতের রাজনীতি করছে। আগে হিন্দু মুসলমান করে ভাগ করেছে, তারপরে হিন্দিভাষী বাংলাভাষী, এখন অবিভক্ত বাংলার জনসমাজকে ছোট ছোট জাতির নামে ভেঙে সেটার রাজনীতি করতে চাইছে। মণ্ডল কমিশন কিছু বিরোধিতার কারণে যারা এনলিস্টেড যে সমস্ত কাস্টের স্ট্যাটাস ছিল সেগুলো সম্পূর্ণভাবে পশ্চিমবঙ্গে এক্সিকিউশন হয়নি। আমরা সরকারে এলে মণ্ডল কমিশনে ভিত্তি করে যা ছিল, যার যেটা প্রাপ্য, যার যে স্ট্যাটাস, যেভাবে যাদের এনলিস্টমেন্ট আছে সেটা আমরা করব। এটা আমাদের একদম নীতিগত ঘোষিত অবস্থান। তাহলে গত 10 বছর কি করছিলেন? যাবার সময় মনে পড়লো এদের নামগুলো? আরেকটা বিশেষ বোর্ড তৈরি করার প্রয়োজন এই কারণেই যে যত বোর্ডের ঘোষণা হয় সেগুলোকে মনে রাখবার জন্য আরেকটা বোর্ড তৈরি করা খুব প্রয়োজন আছে। ইস্তাহারে আছে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে মমতা বন্দ্যোপাধ্যায় হয়েছেন, সামান্যতম সেখানে অবদান থাকলেও বিজেপির আছে। তার যে ফাইটিং স্পিরিট, কংগ্রেসের মধ্যে থেকে সিপিএমের বিরুদ্ধে যে লড়াই, এ কথা কেউ কোনোদিন অস্বীকার করবে না। এটা করলে সেটা ধৃষ্টতা হবে, সত্যের অপলাপ হবে। কিন্তু যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান হয়েছে কংগ্রেসের মধ্যে, তারপরে যখন তিনি বেরিয়ে এসে তৃণমূল কংগ্রেস তৈরি করেছেন, সেই সময় যদি অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আদবানি এবং সার্বিকভাবে ভারতীয় জনতা পার্টি না থাকতো, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দল এই জায়গায় পৌঁছতে পারতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপি কোনোদিন কোনো আক্রমণ করেনি, কোনো অপশব্দ ব্যবহার করেনি। অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে নরেন্দ্র মোদী পর্যন্ত কেউ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো বিরুদ্ধাচরণ করেননি। মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম আক্রমণ করেছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সিপিএম মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য এটাই, আজকে বিজেপি বিরোধিতা করতে গিয়ে, বিজেপিকে ঠেকাতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল সিপিএমের সঙ্গে আঁতাত করেছে। কি জানি, বিভিন্ন জায়গায় তো কিছু লোক আবার স্লোগান দিচ্ছে, আমাদের দল নয়, এমনি একটা কথা চলছে বাজারে, ডিম হাফ তৃণমূল সাফ।
এটা কি তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের বাঁচানোর জন্য এটা মনে হয়? বুঝতে পারলাম না প্রশ্নটা। আজকে যে রিপোর্টটা জমা করেছে মুখ্য সচিবের যে রিপোর্ট মমতার দুর্ঘটনার প্রসঙ্গে, তাতে যেটা মূলত যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে জেলা পুলিশের সঙ্গে সমন্বয়ের অভাব ছিল তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। তার ব্যক্তিগত যে নিরাপত্তারক্ষী তাদের বাঁচানোর জন্যই কি এরকম কোনো রিপোর্ট তৈরি হয়? এর মধ্যে কি বিজেপির কোনো চক্রান্ত আছে? এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, তার নিরাপত্তাকে সুনিশ্চিত করবার দায়িত্ব প্রশাসনের, এবং সার্বিকভাবে বিরোধিতা করলেও তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী, তিনি রাজ্যের নেতা, তার নিরাপত্তাকে সুনিশ্চিত করবার, নিশ্ছিদ্র করবার দায়িত্ব প্রত্যেকের। কিন্তু যে ষড়যন্ত্রের তত্ত্ব উঠছে, বিজেপির আক্রমণের তত্ত্ব হচ্ছে, বিজেপি আমার পা ভেঙে দিয়েছে, যে তৃণমূল চারিদিকে প্রচার করছে বিজেপি আমাদের নেত্রীকে খুন করতে চেয়েছে, এই রিপোর্টের মধ্যে দিয়ে সেই তত্ত্ব তো এস্টাবলিশ হচ্ছে না। আমরা প্রথম দিনই বলেছিলাম আমরা মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য চাই। আমরা প্রথম দিনই বলেছিলাম মুখ্যমন্ত্রী ভালো ট্রিটমেন্ট চাই। ট্রিটমেন্ট যে ভালো হয়েছে সে তো বোঝাই যাচ্ছে, খুব তাড়াতাড়ি উনি একদম চলে এসেছেন, 1.5 দিনের মধ্যে নেমে পড়েছেন। কিন্তু এর মধ্যে আমাদের যে বক্তব্য ছিল যে তদন্ত চাই, প্রকৃত সত্য উদ্ঘাটন চাই, সেটা কোথায় গেল? এসব রিপোর্ট কে কাকে দিচ্ছে বড় কথা নয়, মাঠে কি কথা হচ্ছে সেটাই আসল কথা। ওরা বলছেন চক্রান্ত, আমরা বলছি তদন্ত। এই দুয়ের মধ্যে একটা সমন্বয় করে হিসাব করতে হবে। চৌত্রিশ শতাংশ আসনে পঞ্চায়েতে কোনো ভোট হলো না। যারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেন তারা গণনা কেন্দ্রে যেতে পারলেন না। যারা গণনা কেন্দ্রে গিয়ে জয়ী হলেন তাদের সার্টিফিকেট ছিঁড়ে দেওয়া হলো, রিকাউন্টিংয়ের নামে অন্য নাম ঘোষণা হলো। 136 জন বিজেপি কর্মীর খুন হলেন। বিজেপির কর্মী খুন হওয়ার 15 মিনিটের মধ্যে বিনা তদন্তে এসপি স্টেটমেন্ট করছেন যে এর মৃত্যুর কারণ আত্মহত্যা। কৃষক আত্মহত্যা করলে বলা হচ্ছে পারিবারিক কলহ। বিভিন্ন সময় বিজেপি কর্মীদের খুন করার সময় বলা হয়েছে যেটা দলের আভ্যন্তরীণ ঝগড়ার কারণ, ইন্টারনাল ফিউড। তাই এখানে আমরা কোথায় গুলি চালালাম আর আমরা কোথায় লাঠি চালালাম? দুর্ভাগ্য এটাই যে তার মতো এরকম জনসম্মোহিনী ক্ষমতা নেওয়া একজন মহিলা, যিনি সারা পৃথিবীতে একটা দৃষ্টান্ত স্থাপন করেছিলেন যে কমিউনিস্ট পার্টিকে ব্যালটের মধ্যে দিয়ে, একটা হেজিমনিকে ব্যালটের মধ্যে দিয়ে তিনি সরিয়ে দিয়েছিলেন, এই দৃষ্টান্ত পৃথিবীতে কোথাও নেই। আজকে নির্বাচনে মানুষের সামনে তাকে পা দেখিয়ে 10 বছর পরে নির্বাচন করতে হচ্ছে। এটা তৃণমূলের যারা যারা ওনার সঙ্গে আছেন, এটা তাদের ব্যর্থতা, তাদের অপদার্থতা। এটাই সবচেয়ে বড় তৃণমূলের ট্র্যাজেডি। যে কটা রাজ্যের নাম বলছেন, একমাত্র ওই গোয়ালতোড়টা বাদ দিলে, গোয়ালতোড়, ওই সমস্তগুলো ওপাশে যে রাজ্যটা আছে সেই রাজ্যটা বিজেপি শাসিত রাজ্য নয়। তাদের সঙ্গে যথেষ্ট সখ্যতা আছে। তারা ভাইজানের জোটের যে দল আছে সেই দল দ্বারা পরিচালিত। সেই দলের অভিভাবকত্ব করছে তৃণমূল কংগ্রেস। জোট তৈরি করে হয়েছে তৃণমূলের অনুপ্রেরণায়। তো সেই রাজ্যে গিয়ে মানব প্রাচীর করে ফেলুন, বন্ধন করুন, সেই সরকারকে বলুন। বিজেপির সর্বভারতীয় দল সমস্ত নির্বাচনে সমস্ত রাজ্যের লোক, তাদের ভাষাভাষী যে সমস্ত মানুষজন আছেন, কিছু তাদের জন্য যান, সংগঠনের লোকেরাও বিভিন্ন জায়গায় যান। এটাই আমাদের পরম্পরা। এটা বাংলার মানুষ বুঝতে পেরেছেন। যারা বড় পরিবারের সদস্য তারা জানেন, কিন্তু যাদের ছোট পরিবার, নিউক্লিয়াস পরিবার, তাদের পক্ষে এটা বোঝা সম্ভব নয়। এই যাওয়া আসা থাকবে, এটাই পরম্পরা। কাদের আইডেন্টিফাই করবেন?
ভাই এই সমস্ত প্রশ্নের প্রতিক্রিয়া দেওয়ার মতো মেধা নিয়ে আমরা জন্মাইনি। চেষ্টা করেছিলাম একবার, কিন্তু ভীষণ গলায় লেগেছিল, হয়নি। না, আমার মনে হচ্ছে যে সমস্ত যারা এই তথ্যগুলো সাপ্লাই করছে, ইন্টেলিজেন্সের যে সমস্ত লোক, তার চারপাশে যারা থাকেন, এত সুন্দর খবর এনে দিচ্ছেন, আর ওইখানে ওই আঘাতটা কারা করলো একজনের নাম এখনো খুঁজে পেলেন না, কারোর বিরুদ্ধে নাম দিয়ে এফআইআর লঞ্চ করতে পারলেন না। সেরকমই তো শুনেছি। তবে এত বড় দেশ তো, তার স্বরাষ্ট্রমন্ত্রী, একটা দুটো চেঞ্জ হতে পারে। নন্দীগ্রামে ব্যবধান বড় হবে, নন্দীগ্রামের চেয়ার কিন্তু শুভেন্দুর জন্য একদম ওখানকার লোকেরা পেতে রেখে দিয়েছে, কোনো পরিবর্তন হবে না। এটা কিসের ইঙ্গিত বহন করছে? শুভেন্দুর নামে এই কমপ্লেনই তো প্রমাণ করছে শুভেন্দু জিতছে, বড় মার্জিনে জিতছে। আবার জঙ্গলমহলের ভোটের ফলাফলে কোথাও কোনো পরিবর্তন হবে না। লোকসভা নির্বাচনের পুনরাবৃত্তি হবে ফলের, এবং তার সঙ্গে জয়ের মার্জিন বাড়বে, ভোটের পার্সেন্টেজ বাড়বে। এখন পর্যন্ত, এক মিনিটে ফোনটা দেখি, এক মিনিট, আমার ফোন, জাস্ট আ মিনিট, এক মিনিট ভাই, জাস্ট 1 মিনিট। এখন পর্যন্ত 17ই মার্চ সকাল 8টার ইনফরমেশন পর্যন্ত ডেট, কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন ওয়েস্ট বেঙ্গলে এসছে, এই দুটো ভ্যাকসিন, ডেটা ইনক্লুডিং বোথ কোভিশিল্ড অ্যান্ড কোভ্যাক্সিন, 17ই মার্চ সকাল 8টা পর্যন্ত সাপ্লাইড হয়েছে কেন্দ্র সরকার থেকে 52,90,000, ব্যবহার হয়েছে 30,89,000, 52,90,000 এসেছে, ব্যবহার হয়েছে 30,89,000। এখনও রাজ্য সরকারের কাছে 22,01,000 ভ্যাকসিন আছে। ভাই এমনিতেই এই কি বলবো, এই অতিমারির সময় ট্রেনের টিকিট পাওয়া যাচ্ছে না, যাতায়াতের এমনি অসুবিধা আছে। তোমার কথায় কথায় কলকাতা থেকে বিহার, কলকাতা থেকে দিল্লি, কলকাতা থেকে গুজরাট, এতভাবে কি করে যাতায়াত করব। এটুকু বোঝা যাচ্ছে সারা দেশের মানুষ খুশি, সারা পৃথিবীর মানুষ দেখেছে যে এই করোনা অতিমারির সময় কিভাবে ভারতবর্ষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে লড়াই করেছে। পাকিস্তান, বাংলাদেশকে পর্যন্ত ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আর নিজের রাজ্যকে কেন দেবে না? সুতরাং এই সেন্টিমেন্ট নিয়ে রাজনীতি যারা করছেন, অচিরেই তারা ফল পাবেন। পর্যাপ্ত ভ্যাকসিন আছে, রাজ্য সরকারের যদি সহযোগিতা চায়, এই বৈরিতা যদি ত্যাগ করে, তাহলে দেশের মানুষ সবাই ভ্যাকসিন পাবে। এখন প্রতিদিন 2 লক্ষ মানুষ ভ্যাকসিন নিচ্ছেন এই মুহূর্তে পশ্চিমবঙ্গে। এই প্রশ্নের ভাই কোনো উত্তর হবে না, এগুলো উনি অনেকবার বলেছেন, 2019-এর আগেও বলছেন। যত এগুলো বলবেন তত আমাদের ভোট বাড়বে, তত আসন বাড়বে।